আমি হেরে গেলাম মা। আমি তোর বাবাকে সাথে করে নিয়ে আসতে পারলাম না, তোকে দেখাতে পারলাম না তোর বাবার মুখটা। সব হারিয়ে গেল। কেন তুই না জানিয়ে আমার পেটে আসলি? কেন বুঝতে দিলি না তোর আগমনের কথা? এলি যখন কেন গেলি আবার? আমাকে পছন্দ হয়নি তোর? আমি কি খুব খারাপ মা হতাম? তোর আমার উপর রাগ ছিল? কেন এমন শাস্তি দিলি আমাকে মা? তোকে নিয়ে কি করব আমি এখন? কান্নায় ভেঙে গিয়ে নিজের নষ্ট হয়ে যাওয়া বাচ্চাটাকে বুকে আগলে সব বলতে শুরু করলো হিয়া। কার কাছে গিয়ে একটা আশ্রয় খুঁজবে এখন সে? কাকেই বা আর গিয়ে বোঝাবে মনের এই ব্যথার তীব্রতা? বাচ্চাটাকে নিয়ে প্রায় 2 ঘন্টা ওভাবে বসেছিল হিয়া। আজ শরীরে যত প্রকার কান্না আছে সব ঝরে গিয়ে কোনো এক অভিমানের দ্বীপে ভাসিয়ে নিয়ে গেল হিয়াকে। সে যে নিজে এক নরপশুর হাতে মরতে চলেছিল, উপর থেকে কি সেটাও অনুভব করতে পারল না ওজান? আত্মার সম্পর্ক কি এটাকে বলে? তাহলে আসলো না কেন ওজান? নিজের বাচ্চার রক্তপিণ্ডটা হাতে নিয়ে বাড়ির পেছনে গিয়ে দাঁড়ালো হিয়া। ঠিক তার রুমের জানালার দিকে এগিয়ে এসে বসে পড়ল নোংরা জমা মাটির উপর। বাচ্চাটাকে কোলে আগলে মাটি পরিষ্কার করলো হিয়া। সাথে যত প্রকার আগাছা সহ ছোট্ট ছোট্ট ঘাস আছে সব পরিষ্কার করলো সুনিপুণ হাতে। শেষবারের মতো নিজের বাচ্চাটাকে বুলিয়ে নিয়ে মাটিতে একটা ছোট্ট কবর খুঁড়ল হিয়া। সেখানে দাফন করলো তার সদ্য পৃথিবীতে আসা নিষ্পাপ বাচ্চাটাকে। হাতে লেগে আছে রক্তের দাগ, সাথে এখনও তলপেট বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে আরও রক্ত। সাথে পুরো শরীরে মেখে আছে মাটির আবরণ। অনেক সহ্য হয়েছে প্রকৃতির নির্মম এই অত্যাচার। আর তো পারছে না শরীর নিতে, সব শক্তি ফুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ল হিয়া। কানে ভাসতে শুরু করলো দূর থেকে ভেসে আসা এক বাচ্চার কান্নার তীব্র আওয়াজ। কেন কাঁদছে বাচ্চাটা এভাবে? কেউ তাকে থামাচ্ছে না কেন? এটা কি তার আর ওজানের বাচ্চাটার কান্নার আওয়াজ? আজ এই বাচ্চাটার সাথে আমি আমাদের সব স্মৃতিগুলোকে দাফন করে দিলাম উজান। আজকে থেকে আমাদের দুজনের পথ আলাদা। আপনি এতটাই কাজে বিভোর যে আমার ফোনটা রিসিভ করার মতো সময় হলো না আপনার। একটা বার তো না, 1000 বার আপনাকে ফোন করার পরেও চেষ্টা করলাম, কিন্তু আপনি আজ যদি সিয়াম ভাইয়া আমার সাথে কত ডেকেছি আপনাকে, কেন শুনলেন না আপনি? আজ থেকে উজানের জোয়ারে আর নিজেকে ভাসাবো না উজান স্যার। হিয়ার মাঝের হিয়া থেকে মুছে গিয়েছেন আপনি। দাফন হয়েছে আমাদের বাচ্চা, সাথে দাফন হয়েছে হিয়ানের এই ভালোবাসা। উজান স্যার, আর কত ঘুমাবেন? উঠুন না, আপনার ডিউটিতে দেরি হচ্ছে না আজ? লাগছে তো আমার, ছাড়ুন না, আমি রাগ হচ্ছি কিন্তু। চোখ খুলে আবারও হিয়াকে সুন্দর মতো জড়িয়ে ধরল উজান। হিয়ার ঠোরজোড়া হাত দিয়ে চেপে ধরে বলল, প্রত্যেক দিনই তো ডিউটিতে টাইম মতো যাই হিয়া, আজ একটু না হয়। কি করছেন আমার ঠোঁট নিয়ে? পিষে ফেলবেন নাকি? অসহ্য। এই, আপনি উঠবেন না আমি পানি ঢেলে দিব আপনার গায়ে? উঠুন বলছি। আরে, উজান হিয়াকে ধরতে যেতেই এক লাফে বিছানা থেকে পালিয়ে আসে হিয়া। না, এনার সাথে ঘুমিয়ে থাকা মানেই আমার কাজের সময় নষ্ট। মাথায় খোপা করতে করতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো হিয়া। আর ওয়াশরুমে পৌঁছতেই উজানের কানে ভাসল হিয়ার এক বিভৎস চিৎকার। গা থেকে কম্বলটাকে একটা নিয়ে ফেলে দিয়ে দৌড়ে আসলো উজান। এ কি অবস্থা হিয়ার? হিয়ার শরীর দিয়ে কিসের এত রক্ত বের হচ্ছে? হিয়া কি ওয়াশরুমে স্লিপ কেটে পড়ে গেছে? হিয়া হিয়া চিৎকার করতে করতেই ঘুমটা ভেঙে আসলো উজানের। উঠে বসে তখনও একটাই নাম বলে যাচ্ছিল, উজান। হিয়া, একটা তপ্ত শ্বাস ফেলল উজান। এতক্ষণ কি স্বপ্ন দেখছিল সে? স্বপ্নের কথাগুলো ভাবতে গিয়েই ঘামতে শুরু করলো উজান। বুকটা হঠাৎ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন তার? গা থেকে কম্বলটা সরিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল উজান। এত হাপিত্তেশ লাগছে কেন হুট করে তার? নিজেকে একটু স্থির করে ঘড়ির দিকে তাকাতে গিয়েই খেয়াল করলো রাত তখন 8টা। মাথা ঘুরে আসলো উজানের। বাড়িতে তো ঢুকেছিল 11টার পরপর। তার মানে কি এতক্ষণ সে ঘুমিয়ে? এগুলো নিশ্চয়ই কালকের ওইসব মদ নেশা করার জন্যই হয়েছে তার। তপ্ত এক শ্বাস ছুড়ে নিজের ফোনটা খুঁজতে যাবে অমনি বাসবী রুমে এসে উজানের দিকে বাড়িয়ে দেয় তার ফোন। একটু চমকে গেল নিজের মার হাতে ফোন দেখে, বেশি আর কিছু বলে না উজান। ফোন তোমার কাছে? কিছু দরকার ছিল ফোনে? না আসলে রোদেলা ফোন দিতে বলেছিল বিকেলে। আমার ফোনে রিচার্জ ছিল না, তাই তার ফোন দিয়ে। আমার নাম্বার দেখেও রিসিভ করেছে রোদ? হ্যাঁ, নতুন নাম্বার ওর, তাই জন্য হয়তো বুঝতে পারেনি যে তোর ফোন থেকে। আচ্ছা শোন না, হিয়ানা বাড়িতে এসেছিল বিকেলের দিকে, বলল তোকে দরকার, তুই ঘুমাচ্ছিলি আর তোর বাবাও এসে পড়েছিল। তাই আমি বললাম পরে কথা বলে নিতে তোর সাথে।
এমনিতে আজ যা করলি, তুই সকালে এরপর হিয়াকে দেখলে না তোর বাবা চাচা মিলে মেয়েটাকে, সেই ভয়ে আমি। হোয়াট? হিয়া এখানে আমার কাছে? তুমি আমাকে ডাকুনি কেন মা? হিয়া আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখছে না, আজকে নিজে থেকে এসেছে, মানে তার কিছু হলেও জরুরি দরকার ছিল আমাকে। আর তুমি বাবার ভয়ে থ্যাত, দেখি সরো। উজান উঠে গায়ের শার্টটা ঠিক করে নিতেই হঠাৎ প্রিয়ন্তী হক চুকিয়ে রুমে এসে বাসুবির খোঁজ করতে করতে বলে ওঠে, বড় আম্মু, তুমি এখানে? ওদিকে সিয়ামের অবস্থা কি হয়েছে জানো তুমি? আমি তো মনিরা খালার বাড়িতে গিয়েছিলাম একটু। কেন, কি হয়েছে আবার এর মধ্যে? আর তুই এরকম হাপিত্তিস কেন করছিস? কাছে তার কারণ আছে। কারণ সিয়ামকে কে জানি ওর বুকে খুব খারাপভাবে চাকু দিয়ে আঘাত করেছে, সাথে নাকের কাছেও জখম হয়েছে। ডাক্তার তো বলেছে যে তার নাকটাই নাকি কেটে বাদ দিতে হবে। প্রিয়ন্তীর কথাগুলো বাসুবি আর ওজান বিস্ময়ে তাকিয়ে থেকে শুনলেও ওজান তেমন একটা গুরুত্ব দিল না। এদিকে অস্থির প্রিয়ন্তীর হাতের দিকে চোখ পড়তেই একটা বাঁকা চোখে তাকালো ওজান। কেন মনে হলো প্রিয়ন্তীর হাতের ফোনটা হিয়ার ফোনের মতো? ব্যাক প্যাডেটা কেন হিয়ার ফোনের ওই হ্যালো কিটের ব্যাক প্যাডের মতো লাগলো? পাত্তা দিল না ওজান। এদিকে ওজানকে নিজের হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে ফোনটা একটু আড়াল করে বেরিয়ে আসলো প্রিয়ন্তী। ওজান শার্ট পরে নিয়ে বের হতেই বাসবি বলে উঠল, কোথায় যাচ্ছিস? শিয়ামকে দেখতে যাবি না? ওর এই অবস্থা। বগুড়ার মেন শহরের মাঝামাঝি পয়েন্টে দাঁড়িয়ে আছে দোতলা বিশিষ্ট একটা খুবই চমৎকার বাড়ি। ডিজাইনটা পুরনো হলেও বাড়িটা মজবুত, সাথে বাড়ির উঠোন জুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন এক বৃহৎ বাগান। দোতলার ব্যালকনি থেকে দাঁড়িয়ে যেন সেই বাগান বিলাসে কাটিয়ে দেওয়া যায় পুরোটা প্রহর। এই বাড়ির মেন ফটকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শিশির। একটু ইতস্তত হচ্ছে তার, কি বলে ঢুকবে সে ভিতরে, আর কে বা দরজা খুলবে? যে উদ্দেশ্য হিয়াকে মিথ্যে বলে বগুড়াতে আসা, তার সেই উদ্দেশ্য কি সফল হবে আজ? খুঁজে কি পাবে সে তার রোদেলার গন্তব্য? নিজের জড়তাটুকু কাটিয়ে ভেতরে আসলো শিশির। দরজায় কড়া নাড়তে বেরিয়ে আসলো এক পৌরা সুদর্শন দেখতে ভদ্র মহিলা। শিশির সালাম নিবেদন করে ভদ্র মহিলাটিও যথেষ্ট বিনয়ের সাথে সালামের উত্তর দিয়ে কথা বলতে শুরু করলেন। জি, কাকে চাই? তোমার পরিচয়? আমি শিশির, শিশির আহমেদ, বাসা রংপুরে, বিবিএ ফাইনাল ইয়ার দিব। আচ্ছা, তো এখানে কিসের জন্য? আমি কি সাহায্য করতে পারি তোমাকে? এটা আরমান রানার বাড়ি, তাই না? আমি আসলে ওনার ওয়াইফ, রোদেলা শাহরিয়ার তার ব্যাচমেট। আসলে রোদেলার যখন বিয়ে হয় আমি সে জানতে পারি যে ও বিয়ে করে। তোর কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার কাছে আছে, আর আমরা ভার্সিটি থেকে একটা প্রজেক্টে কাজ করছিলাম একসাথে, তো সেই বিষয়ে কথা বলতে। আচ্ছা বেশ, বুঝলাম। দেখো, কি যেন নাম বললে? জি, শিশির, শিশির আহমেদ। দেখো শিশির, এটা আরমান রান্নার বাড়ি ছিল ঠিকই, কিন্তু 1 মাস আগে ওনারা আমার হাজবেন্ডের কাছে এই বাড়ি বিক্রি করে চিটাগাংয়ে শিফট করেছে। তাই আমি রোদেলাকে এই মুহূর্তে তো তোমার কথা বলতে পারছি না। একটা বড়সড় ধাক্কা খেলে যেন শিশির। শত অন্ধকারের মাঝে যে একটু আশার কিরণের দেখা মিলেছিল, সেটাও কিনা আজ এভাবে। আচ্ছা আন্টি, চিটাগাং ওদের কোনো অ্যাড্রেস বা ওরা কোথায় আছে কাইন্ডলি যদি একটু ডিটেলসে বলতেন। আমি কিভাবে ডিটেলস বলবো সোনা? আমার হাজবেন্ড আমাকে শুধু এতটুকুই জানিয়েছে যে তারা চিটাগাংয়ে আছে। এর বেশি তো আমি বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার যেটা দিয়ে যোগাযোগ করা যাবে রোদ বা আরমান স্যারের সাথে? আমার কাছে তো নেই। আমার হাজবেন্ডের কাছে থাকতে পারে, কিন্তু উনিও একটা কাজে মালদ্বীপে আছেন। 1-2 সপ্তাহের মধ্যে চলে আসবে। তখন না হয় তাকে বললে যদি আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। একটু দেখবেন আন্টি, এটা এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনার হাজব্যান্ড আসলে আমাকে একবার শুধু জানিয়ে দিন, আমি নিজে চলে আসবো। আসলে ডকুমেন্টসগুলো জরুরি তো। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। ভেতর আসো, বসো না হয় কিছুক্ষণ, চা করি। না আন্টি, আজ না, অন্যদিন। আপনি শুধু আপনার হাজব্যান্ড আসলে তাকে একবার। হুম, চিন্তা করো না, আমার স্মরণে থাকবে বিষয়টা। ঠিক আছে, আসছি আন্টি। ভদ্র মহিলাটিকে সালাম নিবেদন করে বেরিয়ে আসতে ধরেও থেমে যায়। কি একটা মনে করে পেছন ফিরে আহত কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা আন্টি, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। আপনি তো নিশ্চয়ই রোদের সাথে বা ওর হাজব্যান্ড সহ ওকে দেখেছেন।
রোদেলা কি ওর হাজব্যান্ডের সাথে ভালো আছে? না মানে ওদের যে সম্পর্ক সেটা কি মানে ঠিকঠাক আছে? হ্যাঁ, নর্মাল হাজব্যান্ড ওয়াইফ যেরকম হয় তাদেরকেও তো সেরকমই হাসি খুশি দেখলাম। ইনফ্যাক্ট ওরা তো এবছরের মধ্যে বেবিও নেওয়ার প্ল্যান করেছে বলেছিল। তাহলে খারাপ কেন থাকতে যাবে? এবার যেন আরও একটা বড় ধাক্কা এসে শিশিরের হৃৎপিণ্ডটাকে টুকরো টুকরো করে ছাড়ল। তাহলে সে হিয়া রোজ বলে তার রোদাপনাকে বিয়ে করে স্বামী সংসার নিয়ে সুখে আছে, এটা কি ঠিক? গলায় সে কান্নাগুলো দলা পেকে বসলো ছেলেটার। অনেক কষ্টে সেই চিপে রাখা কান্নাটা সংযত রেখে বেরিয়ে আসলো শিশির। রোদ সুখে আছে, এটা কি যথেষ্ট না তার জন্য? আর কি চাই তার? শিশির বেরিয়ে আসতেই ভদ্রমহিলাটি দরজা লাগিয়ে রুমে আসলেন। দরজার আড়ালে লুকিয়ে থাকা কান্নারত মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, জীবনটা অতীত বা ভবিষ্যৎ না রোদমা, জীবনটা বর্তমানে। যদি ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে বর্তমানে আসা ভালোবাসা থেকে এভাবে পালিয়ে বের হও, সেটা যেমন তোমার মনকে বিষিয়ে তুলবে, তেমনি পিষে ফেলবে সেই ছেলেটার জীবন। আমি শিশিরের আশেপাশে থাকা মানেই শিশিরের বিপদ মামুনি। ওকে যে বাঁচতে হবে, ওকে ভালো থাকতে হবে। তাই তোমার মনে হয় এই ভালো থাকায় ভালোভাবে বাঁচা যাবে? আমি তোমাকে বলে রাখছি রোদ, শিশির আসবে, আবার আসবে সে। তোমার মুখোমুখি না হওয়া অবধি সে থামবে না। রিস্কা মামার থেকে খুচরো নেবার যেন সময়ও নেই এখন উজানের। ভাড়া যদিও 20 টাকা হয়, তবুও মামার হাতে 50 টাকার নোটটা ধরিয়ে দিয়েই উঠোন পেরিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়ালো উজান। আর গ্রিলের দরজা ধাক্কাতে গিয়েই দেখলো গ্রিলে তালা ঝুলে গ্রিল খুলে আছে। বিস্মিত হলেও গ্রিলে তালা লাগিয়ে ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়াতেই দরজা ধাক্কাতেই শুরু করলো উজান। ধাক্কাচ্ছে তো ধাক্কাচ্ছে, কিন্তু ভেতর থেকে আর কোনো রেসপন্স আসছে না কারোরই। প্রায় 5 মিনিট যাবৎ দরজা ধাক্কানোর পরে যখন হিয়া দরজা খুলল না, চিন্তিত হয়ে পড়ল ওজান। কি করছে কি মেয়েটা, ভেতরে সব খেরিয়াত আছে তো? শেষমেশ বাধ্য হয়ে দরজাটা ভেঙে ফেলল ওজান। বাহুতে আঘাত পেল ভীষণ, কিন্তু চিন্তায় ভুলে গেল সেই অসহ্য ব্যথা। দ্রুত পায়ে হিয়া হিয়া বলে ডাকতেই হিয়ার রুমে গিয়ে দাঁড়াতেই কেঁপে উঠল উজান। তার হিয়া এরকম অচেতন হয়ে ফ্লোরে কেন পড়ে আছে? হুঁশ হারিয়ে ফেলল যেন উজান। মনে হলো কেউ তার হৃৎপিণ্ডটা হাতে নিয়ে চেপে ধরে পিষতে শুরু করলো। হিয়ার দিকে ঝুঁকে আসতে হিয়াকে নিজের বুকের উপর তুলে নিল উজান। হিয়ার মুখে গালে হাত থাপড়িয়ে থাপড়িয়ে বলতে থাকলো, ওঠো হিয়া, কি হয়েছে আমার হিয়ার? হিয়া চোখ খুলো হিয়া। হিয়া, চোখ খুলো না। ঘামতে শুরু করলো ওজান। কাপা হাতে হিয়ার পালস চেক করতে গিয়েই দেখলো হিয়ার কোমরের নিচটা জড়িয়ে রক্তের বন্যা। আরেক দফা থমকে গিয়ে চুপসে বসলো ওজানের সারা শরীর, সাথে চুপসে যাওয়া শরীর দাঁড়িয়ে উঠল সকল লোমকূপ। কি হচ্ছে এসব, কেন হচ্ছে? শুকনো ঢোক গিলতে শুরু করলো ওজান। কপালের ঘাম মুছতে গিয়ে খেয়াল করলো মাথার উপরের ফ্যানটাও তো বন্ধ। দরজা জানালাগুলো বন্ধ থেকে কীরকম ঘরটা বন্ধ হয়ে আছে দেখো। হিয়াকে বুক থেকে নামিয়ে ফ্যানটা ছেড়ে দিয়ে আসলো ওজান। সাথে রুমের দুপাশের দুটো জানালা খুলে দিয়ে পর্দাটা মেলে দিয়ে এক গ্লাস পানি নিয়ে হিয়ার পাশে বসলো। হিয়া গা থেকে ওড়নাসহ খুলে দিল হিয়ার জামা। হিয়াকে কোলে করে এনে বসিয়ে রাখলো ঠিক ফ্যানের মাঝ বরাবর। হিয়ার ঘরমাক্ত চোখ মুখ মুছে দিয়ে পানি ছিটালো হিয়ার মুখে। একজন ডক্টর হয়েও উজান বুঝতে পারছিল না কি করবে এখন সে। হিয়াকে যে অন্য ডক্টরের কাছে নিয়ে যাবে এই চিন্তাও যেন বেরিয়ে যেতে থাকলো মাথা থেকে তার। কি করবে এখন? নীরব বা রিমাকে কি একটা ফোন করবে সে? নীরবকে একটা ফোন করবে ভাবছে, সেই মুহূর্তে করুণ এক সুর টেনে চক্ষু মেলল হিয়া। ঝাপসা চাহনিটা পরিষ্কার হতেই মুখের সামনে দেখা মিলল চিরচেনা সেই প্রিয় মুখ। একটু স্বস্তি ফিরে পেল ওজান, হালকা হাসি ঝুলিয়ে বলল, এই তো হিয়া, দেখো আমি এখানে। পিচ্ছিটা আমার, চোখ খুলো এখন, দেখো আমাকে হিয়া। এই হিয়া। প্রথমে মুহূর্তগুলো বুঝতে সমস্যা হলেও পর মুহূর্তে ঠিকই হিয়ার স্মরণে আসলো আজকের সারাদিনের সেই বিভীষিকাময় দিনটার কথা। আলতো সুরে উজানের সাথে হাঁ করলেও সব কিছু মনে পড়তেই উজানের দিকে ঘেঁষে এসে উজানের কলার চেপে ধরল মেয়েটা। রাগান্বিত সাথে অশ্রু মিশ্রিত কণ্ঠে জানালো যত রাগ অভিমান অভিযোগগুলো ঝরতে ঝরতে উজানের বুকে লুটিয়ে গিয়ে অঝরে এক বিশাল বাড়িধারা শুরু করলো হিয়া। যেন 7টা মহাসমুদ্রের জলরাশিও আজ হিয়ার চোখের পানির কাছে কম পড়ে যাবে, এতটাই কেঁদে ভাসাচ্ছে মেয়েটা। কান্নারে লাগামহীন সুতোটা টানতে যেন হিমশিম খাচ্ছে ওজান। কেন কাঁদছে তার পিচ্ছিটা এইভাবে? সে কি বুঝতে পারছে না তার চোখের এক একটা অস্ত্রবিন্দু উজানের জখম হওয়া হৃৎপিণ্ডে লবণ ছিটিয়ে দেবার মতোই কাজ করছে। যখন আমার তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি কেন এলে না উজান? কেন ফোন তুললে না আমার?
আমি আমি যে কতবার তোমাকে ডাকলাম, কেন নিচে নামলে না তুমি? কেন এসে বাঁচালে না আমাদের চিহ্নটাকে? কেন উজান, কেন আসতে এত দেরি করলে তুমি বলো? অশান্ত অস্থির বেসামালহীন হিয়ার মাথাটাকে এক হাতে নিজের বুকের বাবাসে শক্ত করে চেপে ধরে নিল উজান। আরেক হাতে হিয়ার সমস্ত শরীরে হাত বুলিয়ে বুলিয়ে উজান বলল, চুপ না হিয়া, পিচ্ছি আমার একটু কান্না থামাও। আমি আমি বুঝতে পারিনি তোমার এত দরকার ছিল আমাকে। আমি কাল রাতে নীরবের সাথে মিলে নেশা করেছিলাম, তাই বাড়িতে এসে কখন যে ওভাবে। সরি, সরি, আর কখনো এরকম হবে না, প্রমিস। রেগে গিয়ে উজানের বুক থেকে মুখ তুলে হিয়া হেসকি তুলতে তুলতে বলল, তুমি কেন নেশা করো? আমি বলেছি না তুমি নেশা করবা না কখনো? কেন খাও সিগারেট? আমি বলেছি না সিগারেটের গন্ধ আমি নিতে পারি না? কেন কেন হ্যাঁ, কেন 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 হ্যাঁ, কেন কেন? আমার বারণ শোনো না তুমি? আজকে দেখলে তো আমার কথা শোনো না বলে কি হয়ে গেল। হিয়ার পুরো মুখে চুমু আঁকলো উজান। নিচের চোখের পানিটাকে মুছে দিয়ে হিয়ার গাল জোড়া শক্ত করে চেপে ধরে বলল, আর কখনো নেশা করব না আমি। একটা সিগারেট অবধি খাবো না। তুমি এখন কান্নাটা থামাও। আমি কথা দিচ্ছি তো, আমি আর এমন কিছু করব না যেটা তুমি চাও না, বিশ্বাস করো। উজানের হাত দুটো মুঠো করে ধরে নিয়ে হিয়া বলল, তোমাকেই তো বিশ্বাস করি আমি, তোমাকেই তো ভরসা করি। আমি তো জানি আমি যত রাগ করি, যতই অপমান করে তোমাকে তাড়িয়ে দেই, তুমি তুমি তো ঠিক আমাকে আদর করবে, ভালোবাসবে। শোনা, করবো তো, করি না বলো? তাহলে আজকে তুমি আসলে না কেন? সিয়াম ভাইয়া যখন আমাকে ওভাবে সিয়াম ভাইয়া যখন আমাকে ওভাবে ধরে মারলো, আমি কত ডাকলাম তোমাকে, তুমি কেন আসলা না? হিয়ার কথায় একটু চমকে উঠল উজান। সিয়াম হিয়াকে মারল মানে? হাতের বাঁধন আলকা হয়ে গেল উজানের। বিস্ময় তাকিয়ে থেকে অবাক চাহনিতে প্রশ্ন করলো হিয়াকে সে। সিয়াম তার সাথে কি হিয়া বলতে পারল না, শুধু কেঁদে গেল, শুধু কান্না করে করে নিজের সব আক্ষেপ অভিযোগ সব জাহির করল। আমি আমি খুব ভয় পাইছিলাম জানো, কেউ ছিল না ওই সময়, সন্ধ্যা নামছিল। ভাইয়া আমার ওড়নাটা দিয়ে আমার মুখ বেঁধে রাখছিল, আমি কি ভয় পাইছি তখন জানো তুমি? তারপর? একটা চাকু ছিল রুমে, ওটা দিয়ে ভাইকে মেরে দিছি, রক্ত বের হচ্ছিল। তারপর আমি দৌড়ে পালিয়ে আসছি ওখান থেকে। সিয়াম কোনো ক্ষতি করেনি তো তোমার? উজানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবারও কান্না করে ভাসিয়ে তুলল হিয়া। করছে তো, খুব মারছে, গাল চিপে ধরছে এরকম করে, চুল টেনেছে, আমার পেটে পেটে লাথি মারছে জোরে, বুকে হাত দিছে। তারপর আমি চাকু দিয়ে আর সহ্য করতে পারল না উজান। হিয়াকে বুকের ভেতর জাপটে ধরে নিজের শরীরের ভেতর মুহূর্তে জন্ম হওয়া পাহাড় সমান রাগটাকে শান্ত করতে চাইল যেন। একটা দীর্ঘ চুমু খেলো হিয়ার মাথায়, হিয়ার শরীর বুলিয়ে দিয়ে বলল, আই এম সরি, আই এম সরি হিয়া। আর কখনো তোমার থেকে আলাদা সরে থাকবো না আমি। এই ভুল কখনো হবে না, আর প্রমিস। শুধু যদি আজকে ফোনটা ধরতে একবার, তাহলে অন্তত আমাদের। হিয়া কিছু বলার আগে উজান হিয়ার মুখটা তুলে নিয়ে বিস্ময়ে বলল, ফোন ধরতে মানে? কখন ফোন দিয়েছিলে আমাকে? হ্যাঁ, আমার ফোন সাইলেন্ট ছিল, কিন্তু তুমি তো কোনো ফোন দাওনি আমাকে হিয়া। কপট রেগে গিয়ে হিয়া উজানের গাল জড়িয়ে বলল, তাহলে আমি মিথ্যে বলছি? চেক করো তোমার ফোন, দেখো আমি কলসের পর কল টেক্সট করেছি কিনা। অনলাইনেও তো কত চেষ্টা করছি, তুমি সাড়া দাওনি। একটু থমকে বসলো উজান। তাহলে কি কেউ? তোমার ফোনটা কোথায় হিয়া? ওটা তো জানি না কোথায়, তোমাদের বাড়িতেই মনে হয়। আমি ওটাকে ফেলে দিয়ে আসছি যখন সিয়াম ভাইয়া আমাকে ওই রুমে। চুপ করে কিছুক্ষণ সব বিষয়টা বুঝতে চেষ্টা করে ওজান। তাহলে কি ফোনটা প্রিয়ন্তীর কাছে? আর তার ফোন থেকেই বা কে সব কলস ডিটেলস ডিলিট করলো? তার মা না প্রিয়ন্তী? আচ্ছা, ওসব ছাড়ো, এখন আমরা ডক্টরের কাছে যাব। এই রক্ত কিসের এত? পিরিয়ড হয়েছে তোমার, নাকি অন্য কিছু যে এইভাবে? এই রক্তগুলো কিসের? আবারও সেই কথা মনে পড়তে কেঁদে ভাসালো হিয়া। ওজান কান্নারত হিয়ার চোখ মুখ মুছে দিয়ে বলল, চুপ না হিয়া, আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এরকম করে কাঁদতে দেখে। আমি কিন্তু রাগ হচ্ছে এবার, একটু থামো। বলো না, বলো, এগুলো কিসের রক্ত? কিছু হয়েছে? বলবো না আমি এগুলো কিসের রক্ত, কিছু বলবো না, সব তোমার জন্য সব। তুমি আসোনি কেন তখন? এমনি সময় সারাক্ষণ বাড়িতে পড়ে থাকো, আমার খোঁজ নাও। আজকে কেন আসলে না? হ্যাঁ, কেন আসলে না আমার খোঁজ নিতে? রাগ হচ্ছে খুব না? আচ্ছা, আগে ডাক্তারের কাছে যাই আমরা, তারপর তুমি রাগ করো আমার সাথে, যত খুশি রাগ করো, কেমন?
আমি ডক্টরের কাছে যাব না। তুমি আমাকে খাবার এনে দাও কিছু, আমার খিদা পাইছে খুব। পেটে ব্যথা হয়, খাবো আমি। আচ্ছা আচ্ছা, কি খাবে বলো? যা খাবে আমি তাই আনবো। বলো কি চাই? কপট রেগে গিয়ে হিয়া বলল। ভাত খাবো, দুপুরে খাইনি আমি। উজান হিয়াকে বলল। বেশ, আগে একটু গোসলটা করিয়ে দেই তোমাকে, তারপর আমি আনছি তোমার জন্য ভাত। হিয়া কিছু বলো না, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, চলো গোসল করিয়ে দাও। উজান হিয়াকে কোলে নিয়ে ওয়াশরুমে এসে হিয়াকে সুন্দর মতো গোসল করিয়ে দিল। অ্যাজ এ ডক্টর, হিয়া যে এখনও একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তা বেশ বুঝতে পারছে উজান। তাই হিয়াকে আর বেশি কিছু জিজ্ঞেস করে ঘাটতে চাইল না বিষয়গুলো। হিয়াকে গোসল করিয়ে দিয়ে রুমে নিয়ে আসলো উজান। আলমারি থেকে হিয়ার প্রিয় জামাটা নিয়ে পরিয়ে দিতে চাইলেও হিয়ার রেগে গিয়ে বলল। এই জামা হয় না এখন আমার, অন্য জামা নিয়ে আসো। মৃদু হেসে উজান বলল। মোটা হয়েছো যে, আগে সেই পিচ্ছি হিয়া আছো নাকি আমার? ভাইয়ের হোটেলে খাও আর মোটা হও। রেগে গিয়ে মুখ ফুলিয়ে রইল হিয়া। উজান একটা অন্য জামা নিয়ে হিয়াকে পরিয়ে দিয়ে কি ভাত তরকারি আছে সব সাজিয়ে নিয়ে এসে হিয়াকে খাইয়ে দিতে শুরু করলো। কখনো হিয়া খাচ্ছে, কখনো কাচ্ছে, কখনো বা সেই জানালার ধারে গিয়ে একা একা কী সব বলছে। উজান হিয়ার মনের অবস্থা বুঝে চুপ করে সব শুনে যাচ্ছিল, দেখে যাচ্ছিল। ভাত খাওয়া শেষে হিয়া নিজেই উজানকে জড়িয়ে বলল। আমাকে ঘুম পাড়িয়ে দাও না উজান, আমি একটু ঘুমোতে চাই। তপ্ত একটা শ্বাস টেনে হিয়াকে খুব যত্নে আগলে ধরে ঘুম পাড়িয়ে দিল উজান। সাথে শোনালো এক ঘুম পাড়ানি গান। ঘুমের অতলে হারিয়ে যেতেই উজান হিয়াকে পর্যবেক্ষণ করতেই কেমন একটা বিষয় অনুভব হলো ঠিকই, কিন্তু সেই সাথে সিয়ামের সেই অত্যাচারের কথা স্মরণ হতেই উঠে দাঁড়ালো উজান। ঘড়িতে তখন 11টার কাছাকাছি। উপায়ন্তর না পেয়ে রিমাকে ফোন করে বলল আর্জেন্ট একটু বাড়িতে এসে হিয়ার সাথে থাকতে। উজানের ফোন পেয়ে কিছু সময় বাদে রিমা আসলো হিয়াদের বাড়িতে। উজান তার ঘুমন্ত পরীর পাশে রিমাকে বসিয়ে রেখে ছুটে আসলো বাড়িতে। বলল। রিমা, তুমি থাকো কিছুক্ষণ হিয়ার পাশে, আমি আসছি একটু। এক পায়ের ওপর আরেক পা তুলে তার বিছানার উপর বসে আছে উজান। তারই সামনে রাখা সোফাটার উপর বসে আছে প্রিয়ন্তী। উজান তাকে ডেকে পাঠিয়েছে। ওয়াও, এটার মতো আনন্দের আর কি আছে এই মোমেন্টে। হাসি হাসি মুখে কিছু বলতে যাবে অমনি ফ্লোর থেকে চোখ উঠিয়ে স্বাভাবিক কণ্ঠেই উজান জিজ্ঞেস করল। হিয়ার ফোন কোথায় প্রিয়ন্তী? অবাক এক দৃষ্টি ছুড়ে উজানের দিকে তাকিয়ে থমকে উঠল প্রিয়ন্তী। নড়াচড়া থেমে গেল তার। এমন এক ভাব ধরল মনে হলো যেন উজানের কথায় আকাশ থেকে পড়ল সে। এক্সকিউজ মি, হিয়ার ফোন কোথায়? কোন হিয়ার কথা বলছো বলো তো? তোমার ওই বিয়ে করা তার ফোন কোথায় আমি কি করে জানবো? আশ্চর্য। সত্যি জানো না? না, জানি না। আরেকবার জিজ্ঞেস করব, সত্যি জানো না? না, জানি না। প্রিয়ন্তীর বলাও শেষ নেই, তার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ল উজান। পাশে থাকা কাচের ফ্লোয়ার ভাসটা এক লহমায় ভেঙে দিয়ে সেই ভাঙা অংশ প্রিয়ন্তীর মুখের দিকে তুলে ধরল সে। এক হাতে প্রিয়ন্তীর গাল চেপে আরেক হাতে কাচের টুকরোটা মুখের সামনে চেয়ে ধরে বলল। জীবনে সব সহ্য করতে পারি আমি, কিন্তু হিয়ার চোখের পানি সহ্য হয় না আমার। সেই হিয়াকে আজ কাঁদিয়েছিস তোরা। আমাকে তোদের মতো হতে বাধ্য করিস না প্রিয়ন্তী। বলছি, এই যে ব্যাগে আছে ফোন। গুড। কোথায় পেয়েছিস ফোনটা? নিচে দারোয়ান মামা দিয়েছিল। আমার ফোনে হাত দিয়েছিলি কোন সাহসে? বড় আম্মুকে দেখলাম রোদের সাথে কথা বলছে তোমার ফোন দিয়ে। তারপর আমাকে বলল তোমার রুমে রেখে আসতে। আমি দেখলাম তোমার ফোনে লক পাসওয়ার্ড নেই। সেই সুযোগে হিয়ার সব কল ডিটেলস ডিলিট করেছিস তো? হ্যাঁ। বাঁকা হাসলো উজান। এক লহমায় প্রিয়ন্তীকে ছুঁড়ে ফেললো সোজা ফ্লোরে। প্রিয়ন্তীকে আর কিছু বলতেও যেন বিবেকে বাঁধল তার। কি হবে এই নরপশুদের এসব বলে রুম থেকে বেরিয়ে সোজা দারোয়ান মামার রুমে আসলো উজান। উজানকে দেখা মাত্র দারোয়ান মামা দ্রুত এসে অস্থির কণ্ঠে বলে উঠল। আমি আর তোমাদের বাড়িতে কাজ করব না উজান। দেখো রুমের অবস্থা দেখো, দেখছো কিরকম হয়ে আছে বিছানাটা আমার, সাথে এই রক্ত। মনে হচ্ছে এখানে কোনো। তুমি বিকেলে কোথায় গিয়েছিলে মামা, যে এসে এইসব? আমাকে সিয়াম বাবা কিছু টাকা দিয়ে খরচ আনতে পাঠিয়েছিল, বলল জরুরি দরকার। পরে আমি এসে দেখি আমার রুমে এইসব। পরে আবার শুনলাম সিয়াম স্যারকে নাকি কেউ চাকু দিয়ে। ভালো আছে তো বাচ্চাটা এখন?
তপ্ত এক শ্বাস টানলো উজান। বাঁকা এক হাসি দিয়ে বেরিয়ে আসলেই রমজান মামা প্রশ্ন করল। তুমি এত রাতে এখন কোথায় যাচ্ছ আবার উজান? মামার প্রশ্নে চোখটা বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস টানলো। পর মুহূর্তেই চোখটা খুলে উজান বলল, পাপিকে তার প্রাপ্য শাস্তিটুকু দিতে যাচ্ছি রমজান মামা। দোয়া করিও যেন কাজটা সঠিকভাবে করতে পারি। আজ 2 দিন পর সকাল থেকে বাড়ির পেছনের জায়গাটুকু পরিষ্কার করে বাচ্চার দাফনের জায়গাটাকে একটা বাঁশের তৈরি বেষ্টন বানাতে ব্যস্ত আমাদের হিয়া। সাথে সেই মধ্যেখানে লাগিয়েছে একটা কামিনী ফুলের চারা। কাদামাটি কঞ্চি হাতে নাস্তানাবুদ অবস্থা যেন এখন বেচারির। সাথে এই এলোমেলো মাথার চুল জ্বালিয়ে শেষ করলো একেবারে। ঠিক সেই মুহূর্তে পেছনে এসে দমকা হাওয়ার মতো দাঁড়িয়ে গেল উজান। খুক খুক একটা কাশি দিতেই চমকে উঠল হিয়া। বুকে থুথু দিয়ে পেছন ঘুরে তাকাতে গিয়ে দেখলো তার ঠিক পেছনে দাঁড়িয়ে বিরাট এক হাসি ঝুলিয়ে ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে তার পাগল সেই প্রেমিক পুরুষ। রাগ উঠল হিয়ার। একটা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিয়ে নিজের কাজে মন দিল আবার হিয়া। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকুক, আমার কি। এই পেছনে কি করছো তুমি? বাগান বানাচ্ছ? চোখ বড়সড় করে তাকিয়ে রাগী সুরে হিয়া বলল। আপনার কি তাতে? মৃদু হেসে হিয়ার পাশে বসে পড়ল উজান। চাকুটা তুলে মাটিতে দাগ কাটতে কাটতে বলল, আমার কিছু না। না মানে মানুষ তো বাড়ির সামনে গার্ডেন বানায়, তুমি হঠাৎ এই বাড়ির পেছনে, বিষয়টা একটু আজব ধরনের, তাই না? হ্যাঁ, খুবই আজব ধরনের তো। আর আপনাকে বলেছি না আপনি এ বাড়িতে আসবেন না, কেন আসেন তারপরেও? বললেই হলো, আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি। তোমার কথা মতো সব হবে নাকি? আশ্চর্য। ঠিক আছে, আসবেন, কিন্তু আমার সাথে একটাও কথা বলবেন না। আমি হেট করি আপনাকে, এখন খুব হেট করি, বুঝলেন? অনেক 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 হেট করি। জানতো আপনি, এখন কাজ করতে দিন আমাকে। যাবে কি? আরো ভালো করে বসলো উজান। চাকু দিয়ে মাটিতে খুটখুট করতে করতেই হঠাৎ কামিনী ফুলগুলোর দিকে চোখ পড়তেই হাত বাড়িয়ে কামিনী ফুলের চারাটা ধরতে যাবে অমনি ক্ষেপে উঠে বাধা দিল হিয়া। খবরদার, ওই মাটিতে হাত দেবেন না আপনি। ওটায় হাত দেওয়ার কোনো অধিকার নেই আপনার। হাত সারান বলছি, সারান। হোয়াট আর ইউ ক্রেজি হিয়া? এই মাটিতে এমন কি আছে যেটাতে হাত দেবার অধিকার নেই কারো? আপনি বুঝবেন না কি আছে? আপনি বুঝলে তো। আর কিছু বলল না হিয়া। তার ছেলের এক হাসি টেনে আবার কাজে মন দিল মেয়েটা। হিয়াকে লক্ষ্য করতে গিয়ে হালকা হেসে হিয়ার মাথার চুলগুলো মুঠো করে ধরল উজান। সেটাতে সুন্দর মতো বেনি গাঁততে গাঁততে বাঁকা সুর টেনে বলল। হিয়া চোখ পাকিয়ে উজানের হাতে রাবার দিয়ে আবার কাজে মন দিল। নিজ থেকে যখন করছে বেনি করুক না, খুব বিরক্ত করছে যে এই বিশ্বাসঘাতক চুলগুলো আজ হঠাৎই বাঁশের চিকন আশেষে হাতে বিদ্যে চিলিক দিয়ে রক্ত বের হয়ে আসলো হিয়ার আঙুল থেকে। আহ বলে হাতটা ঝাড়া দিয়ে উঠল মেয়েটা। চটজলদি হিয়ার হাতটা বুকে নিয়ে রাগ করতে শুরু করলো উজান। গজগজ করতে করতে বলল, বেশি পাকনামো করলে যা হয়। কপাল কুঁচকে উজানকে বুকতেই হিয়াকে পাশ কাটিয়ে বেষ্টনটা ঠিক মতো করে বেঁধে দিল উজান। একটানে হিয়াকে উঠিয়ে হিয়ার গায়ের সব ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, যতদিন যাচ্ছে বড় তো হচ্ছই না, বরং রিদিতার চাইতেও ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছ। যত সব উদ্ভট কাজ। বাড়ির পেছনে কাউকে বাগান করতে কখনো শুনেছো তুমি? হিয়া রেগে কিছু বলতে যাবে অমনি শিশির এসে দাঁড়িয়ে বিস্ময়ের সুর তুলে বলে, এসব কি হচ্ছে এখানে? তোর এখানে কি করছিস সুজান? পেছনে থেকে কি কাজ তোদের? আমাকে জিজ্ঞেস না করে নিজের বোনকে জিজ্ঞেস করো সে এখানে কেন। রেগে গিয়ে হিয়া বলল, এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি যা ইচ্ছে করব, তোদের কি এতে? আর তোকে যে বললাম গার্লসের সামনে থেকে আমাকে কয়েকটা গোলাপের চারা এনে দিতে, আজ আনিসনি তুই? এই রে, একটু খেয়াল ছিল না বুড়ি, কালকে এনে দেবো, প্রমিস। হ্যাঁ, আমার জিনিস মনে থাকবে কেন? থাকবে তো বন্ধুর জিনিস মনে, না? অভিমানে মুখ ফুলিয়ে নিচ থেকে চাকু বটি সহ কাজের যাবতীয় জিনিসগুলো তুলে নিতে শুরু করলো হিয়া। এদিকে শিশির উজানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা উজান, কি শুনলাম এটা? সিয়াম নাকি আর কখনো চলাফেরা করতে পারবে না? তাকে নাকি কি একটা চাকু দিয়ে? বিস্ময়ে বুকটা শূন্য হয়ে আসলো যেন হিয়ার। কি বললো ভাই এটা একটু আগে? সিয়াম ভাইয়া চলাফেরা করতে পারবে না বলতে? কেন, কি সমস্যা তোর এতে? আমার সমস্যা আবার কি? হঠাৎ করে কি এমন হলো যে ওর হাত পাশে প্যারালাইজড হয়ে এভাবে? আমি কি জানবো বল, সারাদিন আর থাকি বা কোথায় বাড়িতে এখন। আমিও ওই একই কথা শুনলাম চাচির কাছে। স্ট্রেঞ্জ।
আচ্ছা যাই হোক, ভেতর আয়, এসে কথা বলি। এদিকে পোকামাকড় থাকতে পারে। বুড়ি, ওঠ ওঠ, আয় জলদি, বাদ দে, খিদা লাগছে খুব। শিশির চলে আসতেই উজানের দিকে তেড়ে আসলো হিয়া। উজানের কলার চেপে ধরে বলল, সত্যি করে বলুন সিয়াম ভাইয়ার এই অবস্থা কে করেছে? মিথ্যা শুনে যেন আরো রেগে উঠল হিয়া। রাগান্বিত সুরে বলল, তাই আপনি ভাইয়াকে এভাবে পঙ্গু করে কি করে পারলেন? আপনি আপনি না একজন ডক্টর, আপনি না মানুষকে সারিয়ে তোলার প্রতিজ্ঞা করেছেন, তাহলে কি করে এভাবে হাত কাঁপেনি না আপনার? ঘাটটা দুবার বাঁকিয়ে ফুটিয়ে নিয়ে উজান বলল, আমি শুধু পাপিকে তার প্রাপ্য শাস্তিটুকু দিয়েছি হিয়া, যাতে সে তার এই নোংরা হাত দিয়ে আর কারো জীবন না নষ্ট করতে পারে। আরো জোরে কলার চেপে ধরে অগ্নিদৃষ্টি ছুড়ে হিয়া বলল, এই কাজটা করতে গিয়ে একবারও হাসরের ময়দানের কথা মনে আসেনি আপনার? পাপীকে শাস্তি দেবার আপনি কে? হাসরের দিনে কি করবেন সেদিন? যেদিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে এই পাপের কথা, কি উত্তর দেবেন তখন? তাকে কি বলবেন যে আপনি তার এক বান্দাকে এভাবে পঙ্গু বানিয়ে দিয়ে তার সাথে? হিয়ার মুখে আসা ছাটা চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে উজান বলল, প্রশ্ন তো আল্লাহ আমাকে এটাও করতে পারে হিয়া, যে তুমি তোমার স্ত্রীর প্রতি হওয়া অন্যায়ের সুযোগ থাকা সত্ত্বেও আসামিকে শাস্তি কেন দাওনি? আপনি আপনি কি ভেবেছেন এসব এসব করে আপনি আমার সিম্প্যাথি পাবেন? আমি সব ভুলে আপনাকে ক্ষমা করে দিব? না মিস্টার শাহরিয়ার, আপনি ভুল ভাবছেন। আমি এখন শুধু হেট করি আপনাকে, অনেক অনেক হেট করি। আমিও হেট করি তোমাকে খুশি। আমি আপনার থেকে বেশি ঘৃণা করি আপনাকে। আমিও করি তোমাকে। আপনাকে না সত্যি কিছু বলার নেই আমার, যা ইচ্ছে করুন, কিন্তু ভুলেও আর আমার পিছু নেবেন না বলে রাখলাম। রাগে ফুসতে ফুসতে সেখান থেকে বেরিয়ে রোমে আসলো হিয়া। এদিকে মুখে এক বিরাট হাসি ঝুলিয়ে হিয়ার পিছু পিছু রোমে আসলো উজান। শুরু করলো টম অ্যান্ড জেরির মতো জেরি সেজে হিয়াকে জ্বালানো। শেষে বাধ্য হয়ে রোমের দরজা ধাম করে লাগিয়ে দিল হিয়া। মুস্কি হাসলো উজান। এদিকে উজান হিয়ার এই কাহিনী দেখে মাথা নাড়িয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল শিশির। না, এদের দুজনকে দিয়ে আর কিছু করা মানে অসম্ভব ব্যাপার। ঘড়িতে তখন ভোর 5টে পার হচ্ছে। ফজরের আজান দিয়েছ তো অনেকক্ষণ হলো, সূর্য ওঠেনি এখনো পুরোপুরি। যাক, নামাজের ওয়াক্ত তো কায়েম আছে এখনো। তড়িঘড়ি করে উঠে কোনো রকম ফজর নামাজটা পড়ে নিয়ে উঠল হিয়া। ইস, কত দেরি হয়েছে আজ দেখো, আর একটু হলে তো পুরো সকালেই নেমে পড়তো। উফ, রোমের এদিকটা জানালাটা খুলে দিয়ে দাঁড়িয়ে পড়ল হিয়া। সাথে সাথে পর্দা ভেদ করে ভোরের শীতল বাতাস এসে জুড়িয়ে দিল হিয়ার সারা শরীর। কত শান্তি না ভোরের এই হিম শীতল বাতাসটায়, যেন আলাদা এক শান্তি। হঠাৎই লাগিয়ে দেয়া কামিনী ফুলের গাছটা দেখতে গিয়ে বিস্ময়ে তাকিয়ে উঠল হিয়া। আচ্ছা, এগুলো কি দেখা যাচ্ছে আশেপাশে তার? আগে তো ফাঁকাই ছিল, হঠাৎ এই এক রাতের মধ্যে কি এমন হলো যে গায়ের ওড়নাটা জড়িয়ে নিয়ে এক দৌড়ে রোম ছেড়ে পেছনে এসে দাঁড়াতেই থমকে উঠল হিয়া। এসব কি? এই এত সব ফুলের গাছ, রং বেরঙের ফুল এভাবে কে লাগিয়ে দিল? কাপা ঠোঁটে কিছু বলতে নিতেই হিয়ার পেছনে এসে দাঁড়ালো উজান। হিয়াকে জড়িয়ে ধরে থুতনি ঠেকালো হিয়ার বাহুতে। হিয়ার কানের লতিতে একটা চুমু এঁকে বলল, সারপ্রাইজ, সুন্দর না? বিস্ময়ে উজানের দিকে অবাক চাহনিতে তাকিয়ে উঠল হিয়া। কিছু বলতে গিয়েও ঠোঁট কাঁপতে থাকলো তার। উজান কি কখনো জানতে পারবে তার অজান্তে এ কার চারপাশটাকে এত ফুল দিয়ে ভরিয়ে তুলেছে সে? কখনো কি হিয়ার অভিমান ভাঙবে? কখনো কি অভিমানের পাহাড় কেটে দিয়ে হিয়া উজানকে বলবে তাদের এই নিষ্পাপ বাচ্চাটার কথা? ভাবতে গিয়ে চোখে পানি নামতে শুরু করলো হিয়ার। ঘেন্না নামক ভালোবাসায় আলতো হাতে জড়িয়ে ধরল সে উজানকে। স্নিগ্ধ ভোরের মতোই পিচ্ছি হিয়াকে নিজের প্রশস্ত বুকে আগলে রাখল উজান। অভিমানের মায়াতে সেই প্রশস্ত বুকের বুক পিঞ্জরে হিয়াও খুঁজে নিল একরাশ প্রশান্তি। জীবনের এই সময়ে অসময়ে আসা ঝড়গুলোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া জীবনটাকে সাজিয়ে নিতে ব্যস্ত হয়ে উঠল ক্ষত হৃদয়ে ভরে ওঠা মানুষ চারটা। সব হারিয়ে যেই খড়কুটোগুলো পড়েছিল সেটা দিয়েই একটা সুন্দর জীবনের বুনন গাঁথতে থাকলো সবাই। উজানের ফাইনাল শেষ হলো, সাথে ফাইনাল শেষ হবার সাথে সাথে শুরু হলো হিয়ার বোর্ড পরীক্ষা। হেলে দুলে সেই পরীক্ষাটাও টপকালো হিয়া, সাথে প্র্যাকটিক্যালও কমপ্লিট করলো। কিন্তু পরীক্ষা ঠিক কেমন
যেমন দিল তার সঠিক ব্যাখ্যা হিয়া দিতে পারল না। পারবে বা কিভাবে? হিয়া যে এখন মেন্টালি অনেকটা আনব্যালেন্সড হয়ে আছে। হ্যাঁ, হিয়া এখন আগের মতো সুস্থ স্বাভাবিক নেই, অনেকটাই মানসিক এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তার শরীর মন সব দিক দিয়ে সে নিজেকে বেসামাল করে ফেলেছে। এখন সে নিজের সাথেই নিজে একা একা কথা বলে, কখনো বা কোনো পুতুল জড়িয়ে ঘুম পাড়ানি গান গায়, কখনো সেই জানালার পেছনে গিয়ে বাচ্চাটার দাফনের জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে নিজ মনে কথা বলতে থাকে। শিশির সারাদিন বাড়িতে থাকে না, তাই হিয়ার এই মানসিক অবস্থার সাথে সে খুব একটা অবগত ছিল না। তার উপর নিজের ফাইনাল আর হিয়ার পরীক্ষা দেখে উজানও হিয়াকে খুব একটা বিরক্ত করেনি। সেই সুবাদে উজানেরও হিয়ার মেন্টাল কন্ডিশন সম্পর্কে খুব একটা সম্যক ধারণা মেলেনি। তবে হিয়া যে আগের মতো স্বাভাবিক নেই সেটা বুঝতে বেগ পেতে হয়নি উজানকে। উজান ঠিক হিয়ার মানসিক ক্ষতিটার কথা দিন দিন উপলব্ধি করতে পারছিল। সেদিনের সেই ট্রমা থেকে যে হিয়া এখনও বের হতে পারেনি তা উপলব্ধি করেই উজান ইদানিং হিয়ার সবসময় আশেপাশে থাকতে চেষ্টা করে। যখনই ডিউটি শেষ হয় সোজা হিয়ার কাছে চলে আসে সে। কখনো হিয়া উজানকে জড়িয়ে ধরে একা একা কী সব বলে উজানকে আঁকড়ে ধরতে চায়, কখনো বা দূরছাই করে উজানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবুও উজান হিয়াকে ছাড়ে না, হিয়াকে সে ছাড়তে চায় না। আসলে হিয়াকে যে সে কখনো ছাড়তেই পারবে না। বাহিরে আজ আকাশের অবস্থা খুব একটা সুবিধের না, ক্ষণে ক্ষণে সে তার চিত্র পাল্টাচ্ছে। কখনো মেঘ ভারী হয়ে কালো মেঘে ছেয়ে যাচ্ছে পুরো আকাশ, কখনো সেই কালো মেঘের এক সরু ফাঁক দিয়ে সূর্য উকি দিচ্ছে। তবে বাতাসের তীব্রতা আজ মেঘের কালো কালো থোকা দেখেই বোঝা যাচ্ছে আজ যখন তখন বৃষ্টি নামবে প্রকৃতির কোল জুড়ে। আজও সেই ঘন অন্ধকার পরিবেশের মাঝেও সেই দাফনের জায়গাটায় গিয়ে বসে আছে হিয়া। আপন মনে ঝরে পড়া কামিনী ফুলগুলো কুড়ি নিয়ে বিড়বিড় করতে করতে একা একা হাসে, তো কখনো একা একা ফুপিয়ে কাছে। কেবলই ডিউটি শেষ হয়েছে উজানের, আর নিজের সেই উস্কো খুস্কো চুল, ঘামে ভেজা শরীর, ক্ষুধার্ত পেট নিয়েই একদম সোজা নিজের বাইক ঠেকিয়েছে হিয়ার বাড়ির চৌঘাটে। উজান রোজ বাড়িতে আসে বিধায় শিশির লকের এক্সট্রা চাবিও উজানকে দিয়ে রাখছে। হিয়া কখন গেট খুলে না খুলে এই ভয়ে সেই চাবি দিয়ে লক খুলে রুমে আসলো উজান, কিন্তু হিয়াকে খুঁজে পেল না কোথাও। দেখলো বিছানার উপর একটা প্লেটে খাবার পড়ে আছে গোটা অর্ধেক। চিন্তার ভাঁজ পড়ল উজানের চোখে মুখে। স্ট্যাথোস্কোপটা বিছানায় রেখে জানালা দিয়ে উকি দিতেই খেয়াল করলো আজও তার পিছিটা ওই দাফনের জায়গাটায় বসে একা একা কিসব বিড়বিড় করছে। হিয়ার এই অসহায় মায়াভরা মুখটার দিকে তাকাতেই বুক কেঁপে উঠল উজানের। হিয়ার এই করুণ অবস্থা যে উজান কিছুতেই আর নিতে পারছে না। কি হলো এই কয়েকটা দিনের মাঝে যে তার পিছিটা কিনা এভাবে? ধীর পায়ে ঘর ছেড়ে উজান এসে বসলো হিয়ার পাশে। উজানকে দেখে মুখে এক মলিন হাসি ঝুলিয়ে হিয়া মাটিতে পুরো বসে গিয়ে উজানকে জড়িয়ে আঁকড়ে ধরল। হিয়ার সাথে উজানও বসে পড়ল সেই ধুলোমাখা মাটিতে, পা সামনে বিছিয়ে পিঠ ঠেকালো দেয়ালে। হিয়াকে বুকে জড়িয়ে চুমু খেলো হিয়ার মাথায়। কি করছো এখানে? বৃষ্টি আসবে না? ভিজে গেলে তখন। পড়ছে তো বৃষ্টি, এই দেখো ঝোড়ো ঝোড়ো বৃষ্টি নামছে আকাশ থেকে, কি সুন্দর। সুন্দর। ওঠো এখন ঘরে যাই আমরা, চলো। যাবই তো, থামো না। আমাদের আরেকটা বাবু হবে দেখিও উজান, একদম ঠিক আমার মতো গুলুমুলু হবে। আরেকটা না পাখি, বলো প্রথম বাবু হবে। আরে না, আমাদের আরেকটা বাবু আসবে তো। উজান হিয়ার শরীরে হাত বোলাতে বোলাতে বলল। তাহলে প্রথম বাবুটা কোথা থেকে আসবে? তার কি হবে? উজানের প্রশ্নে হিয়া উঠে বসে সেই দাফন হওয়া মাটিতে হাত বুলিয়ে দিয়ে বলে যে তাদের বাবু নাকি এসেছে, আর সে এই মাটির ভেতরে ঘুমিয়ে আছে। আরে প্রথম বাবুটা তো আসছে, এই দেখো এখানে ঘুমোচ্ছে। আমার সোনা বাবুটা, আমার ময়না পাখিটা কি সুন্দর ঘুমোচ্ছে দেখো। বাবা আসছে, বাবাকে দেখবি না বাবু? ওঠ না একটু, ওঠ ওঠ ওঠ। হিয়ার এই পাগলামি যেমন উজানকে নিত্যদিনের মতো বিস্মিত করে তুলল, তেমনি উজানের বুকের ভেতরটাকে ছিঁড়ে ছিঁড়ে হাজার লক্ষ কোটি টুকরো টুকরো করে ফেলছিল। না চাইতেও উজানের চোখ দিয়ে টপ টপ ফোঁটা বেয়ে নোনা জল ঝরে পড়ল। হিয়া উজানের গাল বেয়ে আসা পানিগুলো মুছে দিয়ে বলল। তুমি কাঁদছো কেন হিয়ানের বাবা? হিয়ান ঘুমাচ্ছে বলে তুমি কাঁদছো? সিয়াম ভাইয়া যদি আবার আমার পেটে মারতে আসে, ওই জন্য তো আমি আমার বাবুটাকে এখানে মাটির তলে লুকিয়ে রাখছি। ঠিক করছি না আমি, বলো?
উজান হিয়াকে ঠিক এই মুহূর্তে এই প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে পারল না। নিজেকে সংযত করে নিল উজান। শার্টের হাতা দিয়ে চোখ দুটো মুছে নিয়ে হিয়াকে নিয়ে রুমে আসলো। হিয়াকে আকুতি সুর টেনে বলল। খুব খিদে পেয়েছে হিয়া, একটু খাইয়ে দেবে আজ? হিয়া মুস্কি এক হাসি দিয়ে বলল। তুমি গোসল করে আসো, আমি খাবার বেরিয়ে এক্ষুনি নিয়ে আসছি। গোসল করে আসলো উজান, সাথে ধুয়ে দিল পরনের শার্টটা। হিয়ার ঝুড়িতে রাখা স্যান্ডো গেঞ্জিটা পরে নিয়ে তোয়ালে হাতে মাথা মুছছে সেই মুহূর্তেই প্লেটে খাবার সাজিয়ে আনলো হিয়া। গরম ভাত, সাথে মুরগির কষা ভুনা আর লাল শাক ভাজি। হিয়া ভাতের গোল গোল লোকমা বানিয়ে উজানকে খাইয়ে দিতে যাবে, অমনি হিয়ার হাত ধরে হিয়াকে থামিয়ে দিল উজান। হিয়া কপালে ভাঁজ এঁটে বলল। কি খাবে না? মৃদু হেসে দিয়ে উজান হিয়ার থেকে ভাতের প্লেটটা নিয়ে বলল। আজ আমি খাইয়ে দিই এই পিচ্ছিটাকে, চলবে? মুখে বিরাট এক হাসি ঝুলিয়ে হিয়া বলল। বেশ, তাই দাও। উজান আর আলতো হাতে কখনো হিয়াকে খাইয়ে দিচ্ছে তো কখনো নিজে খাচ্ছে। এদিকে হিয়া উজানের পাত থেকে হাড্ডি তুলে নিয়ে কটকট করে চিবোচ্ছে আর বক বক করে করে উজানের মাথা খাচ্ছে। উজানও আজ এমন করে গপ গপ করে ভাত খাচ্ছে যে না জানি পেটে কত ক্ষুধা তার। বাহিরে বৃষ্টি অনেকক্ষণ যাবৎ শুরু হয়েছে, আর এতই তাল মিলিয়ে বৃষ্টি ঝরছে যে দেখে তো মনে হচ্ছে না এই বৃষ্টি এখন আর থামার নাম নেবে। শিশির আর এই বৃষ্টিতে খেতে আসেনি, পলাশকে পাঠিয়েছে দুপুরের খাবার নিয়ে আসার জন্য। হিয়া টিফিন বক্সে করে শিশিরের জন্য দুপুরের ভাতটুকু দিয়ে সব দরজা জানালা লাগিয়ে দিয়ে নিজের রুমে এসে বসল। গাটা যেন এই বৃষ্টিতে অসম্ভব রকমের শিরশির করছে তার। ফ্যানের হাওয়ার সাথে একটা পাতলা কাঁথা গায়ে জড়ালো মন্দ হয় না বিষয়টা। তাই করল হিয়া, ফ্যান স্পিডে দিয়ে উজানকে বলল। একটা কাঁথা নিয়ে আসো না গো। উজান চোখ পাকিয়ে হিয়ার আলমারি থেকে একটা কাঁথা বের করে হিয়ার মুখের ওপর ঠাস করে ছুঁড়ে দিয়ে রুমাল লাইটগুলো বন্ধ করে দিল। চোখ পাকিয়ে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল হিয়া। হিয়ার রুমের দুটো জানালা, একটা এদিকের পেছন সাইডে, যে জানালার পেছন বরাবর হিয়া বাচ্চাটাকে দাফন দিয়েছে, আর একটা জানালা বাইরের ব্যালকনি বরাবর, যেই ব্যালকনিটুকু দিয়ে প্রথমে গ্রিলের দরজা খুলে তারপর ফ্ল্যাটের দরজা খুলতে হয়, আর সেই জানালা বরাবর লাগানো হিয়ার বিছানা। দু জানালা খুলে রেখেছে উজান। বাতাসের বেগ এতই যে পর্দা পর্যন্ত পথ শব্দ করে উড়ে ছুটছে। মাথার কাছের পর্দাটা জানালার কানিতে গুজে দিল হিয়া। উজান হিয়াকে আর বেশি ঠাইটা মেলতে দিল না, কারণ এই জানালা দিয়ে গ্রিল ভেদ করে বাহিরের সব কিছু স্পষ্ট দেখা মেলে। তবে বাহিরে যা তুমুল বৃষ্টি আর ঘন অন্ধকার, এই মুহূর্তে উঠোনে এসে এদিকে কেউ দাঁড়াবে বলে মনে আর হয় না। হিয়াকে নিজের সাথে কাঁথার তোলে মুড়ে নিল উজান। হিয়ার ঠান্ডা লাগছে কি আর, এই লোকটাকে দেখো, স্যান্ডো গেঞ্জিটাও খুলে ফেলে আসলো। উজানের খোলা বুকের মাঝে মুখ ডুবালো হিয়া। হিয়াকে শক্ত করে জড়িয়ে নিয়ে উজান হিয়ার সারা শরীর বুলিয়ে দিল। হিয়া উজানের বুকের লোমগুলো নিয়ে খুটখুট করতে বলল। ইস, কি বড় বড় হয়েছে দেখো লোমগুলো, কি বাজে দেখতে। খুব বাজে দেখতে। দেখি এখন ঘুমাও, আমরা পড়তে বসবো রাতে। এদিকে পরীক্ষা যে কেমন দিলে সেটাও তো জানালে না, তার উপর এই মেডিকেল কোচিং। তো তো আবার কি, সারাদিন এরকম করে যে থাকো, আসল পড়াটা পড়ো কোথায় আর শুনি? এভাবে কখনো চান্স হবে? হবে হবে, তুমি এখন ঘুমোতে দাও তো আমাকে। ওদিকে আমাদের বাবুটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে আর একটু থাকতেও দিলে না। কত খারাপ বাবা তুমি একটা, একদম বাজে। হিয়ার এই অযৌক্তিক কথায় আর কথা বাড়ালো না উজান। ঠিক করলে আর কিছুদিন দেখবে, যদি এরপরও হিয়া এরকম ট্রমার মধ্যে দিয়ে গিয়ে এসব আবল তাবল বকতে থাকে, তাহলে শিশিরকে বলে একটা ভালো সাইক্রেটিস্টের সাথে যোগাযোগ করবে সে। হিয়া উজানের আঙুলের ভাঁজে আঙুল গুজিয়ে বকবক করতে গিয়ে কখন যে বৃষ্টির তালে নিজেও ঘুমে হারিয়ে গেল জানা নেই তার। এদিকে ঘুমন্ত হিয়াকে আগলে উজানও চোখ বন্ধ করল। কালকে সারা রাত ডিউটি ছিল তার, সাথে সকালেও ফিরতে পারেনি সে। এখন এই শীতল পরিবেশে হিয়াকে কাছে পেয়ে যেন রাজ্যের ঘুম এসে নামলো তার দু চোখ ভরে। হিয়াকে আগলে সেও ঘুমিয়ে পড়ল একটা সময়ে। জানালা দিয়ে হাওয়া এসে জড়ো হলো সমস্ত ঘরে, সাথে শিহরণ জাগিয়ে দিল এই প্রেমিক যুগলের শরীরেও। কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল দুজন, সাথে বৃষ্টিও ঝরতে শুরু করলো তার অবিরাম ধারাতে। রাত তখন ৮টার কিছু পর। কলিং বেলের ক্রিং ক্রিং শব্দে একটা বিরাট আড়মোড়া দিয়ে চোখ খুলল হিয়া।
আর চোখ মেলতেই নিজেকে আবিষ্কার করলো উজানের প্রশস্ত বুকের খাজে। মৃদু একটা হাসি টেনে নিজের দিকে চোখ পড়তেই জিভে কামড় বসিয়ে আবারও উজানকে জড়িয়ে ধরে উজানের পুরো মুখে হাত বুলিয়ে দিল, সাথে উজানের চুলে বিলি কাটতে কাটতে বলল, ফাজিল ছেলে একটা, নিজেও জামা খুলছে নিজেও জামা খুলছে ঘুমের তালে আদর করতে করতে আমারটাও টেনে খুলে নিচ্ছে বদমাস। হঠাৎই আবার কলিং বেলের ক্রিং ক্রিং কানে পৌঁছতেই চমকে উঠল হিয়া। এই রে, ভুলেই তো গেছে সে দরজা খোলবার কথা। ইস, উজানকে পাশ কাটিয়ে টুক করে জামাটা গায়ে জড়িয়ে দরজা খুলে দিল হিয়া। আরে ভাইয়া যে আজ এত তাড়াতাড়ি এসে পড়বে। হিয়ার হাতে এক গাদা নাস্তার প্যাকেট ধরিয়ে শিশির রোমে আসলো। জুতো জোড়া খুলে নিতে নিতে বলল, বাইরে তুমুল বৃষ্টি পড়ে, আজকে আবার ভিজিসনি তো? আরে না, কোথায় ভিজতে পারলাম, ঘুমে এমন বুধ হয়েছিলাম যে এদিকে বন্যা হচ্ছে টেরই পাইনি। তো রুমে কে ওটা, উজান? সরো, ও তো ঘুমেছিল আমার সাথে, কি বৃষ্টি তখন। আচ্ছা তুই গোসল সেরে আয়, আমি ডেকে দিচ্ছি ওনাকে। হিয়ার কথায় একটু অবাক হলো শিশির। এই তো কালকে না পরশু উজানকে সহ্য করতে না পেরে তাড়িয়ে দিয়েছিল হিয়া, এখন কি না আবার এর মধ্যে ভাব হয়ে গেল। সত্যি এরা পারেও বটে। শিশির গোসল সেরে আসতেই উঠে পড়ল উজান। হিয়া উজানকে এক গাদা পেঁয়াজ আর রসুন ছিঁড়তে বসিয়ে দিয়ে বলল, রাতে গরম গরম খিচুড়ি করব, এখন ঝটপট এগুলো কেটে দিন তো। বাধ্য প্রেমিক, সরি বাধ্য হাজবেন্ডের মতো চাকু হাতে পেঁয়াজ ছিঁড়তে বসে গেল উজান। এদিকে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হিয়ার রুমে এসে উজানের হাতে চাকু আর সাথে পেঁয়াজ দেখে হেসে ফেলল শিশির। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে বলল, কোথায় ডাক্তারবাবু চাকু ছুরি নিয়ে মানুষের হার্ট ওপেন করবে? তা না, তাকে কিনা হার্টের বদলে ধরে দেওয়া হলো পেঁয়াজ রসুন। সত্যি বেশি বকবক করিস না তো। তোর ইন্টারভিউ কবে কি হলো সেটা বল এখন। সেই একবার বগুড়া যাচ্ছিস, আবার চিটাগাং, আসলে কাহিনীটা কি? কি আবার কাহিনী? কেবলই তো অনার্স ফাইনাল ইয়ার শেষ করলাম। এখনই কি বললে চাকরি হাতে পাওয়া যায়? ইন্টারভিউ আছে। হ্যাঁ, তো এদিকে চাকরির জন্য চেষ্টা কর, ওদিকে এমবিএটাতেও ভর্তি হ। চাচুর এক বন্ধুর অফিসে, দেখি কি বলে ওনারা, তারপর ভাববো। উজান শিশিরের প্রত্যুত্তরে গিয়ে কিছু বলতে যাবে অমনি হাত ফসকে চাকুটা বেসামাল হয়ে যায়, আর তার সাথে সাথে হাতের মাঝ বরাবর এক বড় চির ধরে কেটে গিয়ে গল গল করে রক্তে ভরিয়ে তুলে পুরো ফ্লোর সহ উজানের কোলের ওপরে রাখা কুশনটাকেও। তোয়ালেটা ছুঁড়ে দিয়ে দৌড়ে উজানের কাছে আসলো শিশির। অস্থির কণ্ঠে উজানকে সাবধানতার সংজ্ঞা দিতে দিতে হিয়াকে ডাকতে শুরু করলো, চাল ধোয়া পাতিল হাতে। কি হয়েছে কি? একটা পেঁয়াজ রসুন কাটতে দিয়েছি, তাও এরকম অবস্থা। আসছি। বলে ফ্যাস ফ্যাস করতে করতে রমি এসেই থমকে গেল হিয়া। রক্ত? কিসের রক্ত এত? শিশির রাগান্বিত সুর টেনে বলল, দাঁড়িয়ে মুখ কি দেখছিস বুড়ি? যা গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় জলদি। শিশিরের হুকুম শুনবে কি সে তো এই রক্তের বন্যা দেখে ওখানে কেমন একটা কাঁপতে শুরু করলো। শিশিরের চিৎকার, উজানের চোখে মুখে ভাষা কষ্ট, আর এই ফ্লোর সহ উজানের গায়ে জড়ে পড়া রক্তের বন্যা, এসবই নিজেকে আর সামনে রাখতে পারল না হিয়া। চোখের সামনে ভাসতে থাকলো শিশিরের সেদিনের সে রক্তাক্ত শরীর, সাথে ভেসে উঠল মিস ক্যারেজের সময় হওয়া রক্তের বাড়িধারা। সিয়ামের অত্যাচারে যখন প্রতিবাদ স্বরূপ চাকু হাতে নিয়ে একটা আঘাত ছুঁল, সেই সময় সিয়ামের বুক ছিঁড়ে বেরিয়ে আসা রক্ত, সব কিছু মিলিয়ে হিয়াকে পুরো চেপে ধরল বিষয়টা। রক্ত 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 হিয়াকে আবার নিয়ে গেল সেই বিভীষিকাময় কালো অধ্যায়ের ভাঁজে। একটা বিভৎস চিৎকার দিয়ে আটকে উঠল হিয়া। শিশির আর উজান দুজনেই কথা বলতে বলতে থেমে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে উঠল হিয়ার দিকে। কি হলো হিয়ার? হিয়া এরকম করছে কেন? শিশির হিয়াকে ধরবে না উজানকে দেখবে, হিমশিম খেয়ে বসলো যেন। উজানের ইশারায় হিয়াকে এসে ধরে নিতেই শিশিরের শার্ট চেপে ধরে তার পেছনে লুকিয়ে পড়ল হিয়া। কাঁদতে কাঁদতে বলে উঠল, শিশির ভাইয়া, তোর কি হয়েছে? রক্ত কেন তোর এত? ভাইয়া, সিয়াম আমার পেটে মারছে ভাইয়া, আমার বাবুটা পেট থেকে বের করে নিচ্ছে ভাইয়া। এই লোকটাকে তুই নিয়ে যা ভাইয়া, এই লোকটাকে তুই দূরে নিয়ে যা, তোকে ডাক্তার সারিয়ে তুলবে তো ভাইয়া, তুই ভয় পাস না, আমি আছি তো ভাইয়া। রক্তকে কেন ভাইয়া? এই লোকটাকে বল না বেরিয়ে যেতে। হিয়ার চিৎকারে চিন্তার ভাঁজ পড়ল দুজনের কপালে।
কি হচ্ছে কি হিয়ার সাথে এসব? রক্তভেজা হাতে উজান উঠে এসে হিয়াকে ধরতে নিতে আরও ভয় পেয়ে চিৎকার শুরু করলো হিয়া। শিশিরের পেছনে লুকিয়ে বাঁচতে চাইল যেন এক প্রকার। একটা সময় চিৎকার করতে করতে সেন্স হারিয়ে ফেলল হিয়া। লুটিয়ে পড়ে নিতেই উজান তার রক্তভেজা হাতে হিয়াকে ভাসিয়ে ধরল। এদিকে নিজের হাতের এই রক্তাক্ত অবস্থা, অন্যদিকে হিয়ার এই কন্ডিশন। দিশেহারা হয়ে পড়ল উজান। বাইরে তুমুল বৃষ্টি, এর মাঝে অ্যাম্বুলেন্স নিয়ে এসে হিয়াকে মেডিকেল বা ক্লিনিকে নিয়ে যাওয়া বড্ড সময় সাপেক্ষ ব্যাপার। উপায়ন্তর না পেয়ে ডক্টর সমীরকে ফোন করল উজান। ওনার বাসা এই এলাকাতেই, সাথে উজানদের সাথে সম্পর্কে ঘনিষ্ঠ, তার উপর উজান ছিল ওনার একজন প্রিয় স্টুডেন্ট। তাই উজানের একটা ফোনেই এই তুমুল বৃষ্টিতে উনি এসে হাজির হলো হিয়াকে দেখতে। এর মধ্যে হিয়ার প্রেশার চেক করে নেয়া শেষ উজানের। সমীর স্যার হিয়াকে ইমিডিয়েট একটা স্লাইন আর কিছু মেডিসিনের কথা বলে বলল দ্রুত নিয়ে এসে এগুলো স্লাইনে পুশ করে ইনজেক্ট করতে। হিয়ার প্রেশার লো হয়ে হিয়া সেন্স হারিয়ে ফেলেছে। এমনি বেশি ভয়ের কিছু নেই। সমীর স্যারের নির্দেশে সব ব্যবস্থা করল উজান। সাথে ফোন পাওয়ার সাথে সাথে নীরব সহ বাড়িতে এসে উপস্থিত হলো রিমা। রিমাই হিয়াকে স্লাইন দিয়ে ওষুধ পুশ করিয়ে দিল। সমীর স্যারকে বিদায় দিয়ে রোমে এসে বসলো উজান। বাহিরে বৃষ্টি থেমেছে একটু আগে, এখন আর বৃষ্টি ঝরবে বলে মনে হয় না সেরকম। উজানের থেকে শুধু আজকের না, সাথে এতদিন হিয়ার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো শুনে নিতে থাকলো রিমা। হিয়ার এই একা একা কথা বলা, মানসিকভাবে নিজেকে অ্যানব্যালেন্সড তৈরি করা সব শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রিমা। হিয়াকে আরেকবার দেখিয়ে দিয়ে উজানের থেকে বিদায় নিয়ে নীরব সহ বাহিরে আসলো সে। নীরবকে বলল, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি উজানের সাথে কিছু কথা বলে আসছি। নীরব গাড়িতে বসে যেতেই উজানকে ডেকে উঠল রিমা। আর এমন কিছু কথা বলে বসলো যেগুলোর জন্য না উজান কখনো প্রস্তুত ছিল, না সে কখনো কল্পনাতেও ভেবেছিল। তার অগোচরে তার হিয়া পিচ্ছি কিনা এভাবে এত যন্ত্রণায় কাতরে নিজেকে বিলিয়ে বের হচ্ছিল। তোকে হিয়া কিছু বলেনি না এর মধ্যে? কি বলবো? কি হয়েছে রিমা? হিয়া ঠিক আছে তো? তুই আমার উপর রাগ করিস না, আমি সব জানতাম, কিন্তু হিয়া আমাকে ছুঁয়ে কথা দিয়ে নিয়েছিল যে আমাদের ফাইনাল শেষ না হবার আগে যেন আমি কোনোভাবেই তোকে এই বিষয়ে কিছু না বলি। হিয়া চেয়েছিল তুই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আগে পরীক্ষাটা দে, তারপরে সে নিজে তোকে। আমিও তাই হিয়ার কথা রাখতে আর তোকে বিষয়টা বলিনি সেদিন। কি বলবি সেটা স্পষ্ট করে বল রিমা, প্লিজ। বলছি, আমি ভেবেছিলাম হিয়া হয়তো ঠিক আছে, আর ফাইনাল তো আমারও ছিল, সেই চাপে গিয়ে এদিকে আর খেয়াল রাখতে পারিনি। আর তুই তো জানিস নীরব আর আমার বিয়ের সিচুয়েশনটাও বাড়িতে কিভাবে ঝুলে আছে। কিন্তু এই 1.5 মাস হিয়া যেভাবে মেন্টালি আনস্টেবল হয়ে পড়বে আমি বুঝতে পারিনি উজান, বিশ্বাস কর। তুই কথাগুলো ঘুরিয়ে না বলে সোজা সাপটা বলবি কি রিমা? বলছি, একটু শান্ত হ। সেদিন যখন তুই আমাকে হিয়ার কাছে রেখে বেরিয়েছিলি, সেদিন মাঝরাতে হিয়ার ঘুমটা ভেঙে আসে, আর আমাকে তার পাশে দেখতে পেয়ে আবার কান্না শুরু করে দে মেয়েটা। আমি হিয়াকে শান্ত করে জানতে চাই কি সমস্যা হচ্ছে তার, আমি এসেছি বলে কি সে ভয় পাচ্ছে নাকি। তখন হিয়া বলে যে না, সেদিন শুধু সিয়াম ওর উপর হায়নার মতো আক্রমণ করেনি উজান, তার আগেও বিশাল এক ঝড় উঠেছিল মেয়েটার জীবনে। কপালে চিন্তার ভাঁজ পড়ল উজানের। অস্থির কণ্ঠে জানতে চাইল, এর থেকেও কি বড় ঝড় রিমা, যে সেটা আমার থেকে লুকিয়ে রাখতে হলো? সেদিন যেদিন হিয়া তোর খোঁজে তোর বাড়িতে গিয়েছিল না, সেদিন বিকেলের মাঝামাঝি হিয়ার মিসক্যারেজ হয়। তোদের একটা বাচ্চা ছিল, যার আগমনের কথা তুই বা হিয়া কেউ বুঝতে পারিসনি। না পারারই কথা, কারণ প্রেগনেন্সি সেরকম সিমটমই হিয়ার মাঝে খুব একটা ছিল না। আর শিশিরের জন্য ক্লিনিকের দৌড়াদৌড়ি, এই নতুন বাড়ির দেখাশোনা, মাল নিয়ে এক হাতে নতুন বাড়িতে ওঠা, শরীর তো সহ্য করতে পারেনি না, যার ফলস্বরূপ তোদের বাচ্চাটা ওভাবে সেদিন। পাথরের মতো যেন জমে গেল উজান। রিমার বিবরণ সাথে চোখের সামনে হিয়ার সেদিনের প্রতিচ্ছবি ভেসে আসতেই কান্নার মেঘ এসে জড়ো হতে থাকলো উজানের দু চোখের কোটরে। সেই মেঘ বৃষ্টি হয়ে টুপটাপ ঝরে পড়ল কিছুটা, আর বাকিটা তোলা রাখলো পরের এক সময়ের জন্য। বিচলিত কণ্ঠে উজান জানতে চাইল, তারপর? আমাকে হিয়া শুধু এতটুকু বলেছিল, রক্তে এসবের না মেয়েটার রক্তের উপরে একটা ফোবিয়া তৈরি হয়েছে,
তাই জন্য আজ তোর হাত দেখে হিয়া ওভাবে। আমার অগোচরে এত কিছু ঘটে গেল রিমা, আর আমি এই বিষয়ে বিন্দুমাত্র জানতে পারলাম না। হিয়া তোকে নিষেধ করলো আর তুই শুনে নিলি। তুই জানিস এই ট্রমাটা ওকে কিভাবে শেষ করে দিচ্ছে। আমি জানি উজান, এই জিনিসগুলো যদি আমাদের সাথে হতো আমরা মানতে পারতাম, সহ্য করতে পারতাম, কিন্তু হিয়া, বয়স কত ওর? একটু ভাব, হিয়ার সাথে আমাদের বয়সের 5-6 বছরই গ্যাপ। ওর প্রেশার নেবার ক্ষমতা, ওর সহ্য করার ক্ষমতা আমাদের মতো না। ও নিতে পারেনি এই ট্রমাগুলো। তার উপর না আছে মাথার উপর মায়ের হাত বা বাবার হাত, না আছে আপন কেউ। আগে চাও বা রোদেলা ছিল, এখন তো সেও নেই যার সাথে মনের দুঃখগুলো ভাগ করবে সে। শিশিরের সাথেও বা কি সব শেয়ার করা যায় তুই ভাব। তার উপর তোর পরিবারে যে অত্যাচার, শুধু গায়ে হাত তুলে কি আঘাত হয়? অনেক সময় কথার আঘাতগুলো বড্ড জখম করে। তোর মা তোর ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আরেকটা সন্তানের ভবিষ্যৎ পিছিয়ে তুললো। এরপর তুই কি করবি তুই ভালো জানিস। হিয়াকে সময় দে, ওর পাশে থাক, কি বলে সহ্য করে দে। হিয়া তোকে দূরে ঠেলবে, আবার নিজের কাছে টেনে আনবে। ওকে একটু ওর মতো করে থাকতে দে। পারলে শিশিরের সাথে পরামর্শ করে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারিস যদি তোর মনে হয়। এখন দেখ বিষয়টা, আমি আসছি, হিয়া ঘুমুক, সকালে উঠলে এখন আমি আবার আসবো। রাত তখন 2টোর কাছাকাছি। নিজের রুমে অবচেতন অবস্থায় শুয়ে আছে হিয়া। এই ঘুম যে কখন ভাঙবে তার স্লাইন ঝুলছে, সাথে টেবিলের উপর ছড়িয়ে আছে একগাদা ওষুধপত্র। শিশির একটু আগে নিজের রুমে গিয়ে গাটা বিছানায় মেলে দিয়েছে। হিয়ার পাশে থাকতে চেয়েছিল কিন্তু উজান দিল না, বলল সে আছে হিয়ার জন্য। বাধ্য হয়ে নিজের রুমে আসতে হলো শিশিরকে। থাক, স্ত্রীর অসুস্থতায় স্বামীর খ্যাতমতটাই আল্লাহ তাআলার বেশি পছন্দ, তাই সেটাই হোক আজ। দরজা জানালা সব লাগিয়ে দিয়ে হিয়ার পায়ের কাছে এসে বসলো উজান। আলতো হাতে হিয়ার পা জোড়া আঁকড়ে নিল তার কাটা হাতে। একটা দুটো করে করে পুরো শত শত চুম্বনে ভরিয়ে তুলল হিয়ার পায়ের পাতা। চোখ দিয়ে পড়া পরিশ্রান্ত অবিরত লাগামহীন নোনা জলের বন্যা এসে ভিজিয়ে দিতে থাকলো হিয়ার পুরো পা জোড়াকে। কাঁদতে কাঁদতে উজানের চোখ ফুলে উঠল, নাকসহ পুরো মুখ লাল হয়ে উঠল, কিন্তু আজ তার উজানের কান্না থামালো না। আজ তো যেন হিয়ার দখলে রাখা 7টা মহাসমুদ্রের পানিকেও নিজের নামে করে ঝরাতে শুরু করলো উজান। সিয়াম তোমার ওই ব্যথা পেটে লাথি মেরেছে পাখি। খুব লেগেছে না তোমার? তুই আমাকে ডেকেছো কিন্তু আমি শুনিনি, আসিনি তোমাকে সেভ করতে। খুব খারাপ করেছি আমি, খুব। আমাকে তুমি ক্ষমা করো হিয়া। এটাকে তোমার স্বামীর শেষ ভুল বলে ক্ষমা করে দাও পিচ্ছি আমার। তোমার পা ধরে ক্ষমা চাইছি। এরপরও তুমি চুপ করে থাকবে, বলবে না কথা আমার সাথে? আর তো এরকম ভুল হবে না পাখি। একটু তাকাও আমার দিকে। কথা দিচ্ছি তোমাকে ছুঁয়ে, এখন থেকে স্বামী হিসেবে তোমার সব আঘাত আমি আদর হিসেবে গ্রহণ করব। তোমার সব অপমান আমি পুরস্কার হিসেবে কবুল করব। তোমার সব অভিমান অভিযোগ নিজের প্রাপ্য হিসেবে পুষিয়ে নেব। আমার সব নেকি তোমার সদকায় জাহির করব। তোমার সব ভুল ত্রুটিগুলো নিজের পাপের খাতায় সামিল করব। আজকে থেকে যা তুমি খাবে, যতটুকু খাবে, আমিও সেই পরিমাণ রিজিকের খোঁজ করব। তোমার সারাদিনের ক্লান্তি শেষে এক ফালি হাসির কারণ সেজে বৃষ্টি হয়ে তোমার উপর ঝরে পড়ব। উজানের জোয়ারে যে হিয়াকেই ভাসতে হবে হিয়া। কথা দিচ্ছে আজ থেকে এই উজানের এই জোয়ার শুধু সুখ বয়ে নিয়ে আসবে হিয়ার জীবনে, শুধু সুখ। এত শত দুঃখের মাঝে সুখের এক খবর নিয়ে আজ বাড়িতে পা রাখলো শিশির। গত 1 মাস ধরে চাচুর বলে দেওয়া বন্ধুর কোম্পানিতে চাকরির জন্য হন্যা দিয়েছিল সে, আর আজ তার ফলাফল বেরিয়েছে। আর কোম্পানির হেড স্যারদের খুশি করে চাকরিটা নিজের নামে করে নিতে সক্ষম হয়েছে শিশির। এখন তো চাকরি পরীক্ষা কম, রেফারেন্স দিয়ে হয় বেশি। ভাগ্যিস চাচু আর ওনার বন্ধু শিশিরের পাশে ছিল এই দুঃসময়ে। তারা শিশিরকে 1 মাস নিজেদের আন্ডারে রেখে দেখতে চেয়েছিল শিশির আসলে তাদের কোম্পানির যোগ্য প্রার্থী হতে পারে কিনা। বেতনের কথা বলা ছিল না কোনো, কিন্তু শিশিরের পরিশ্রম করার তাগিদ, কাজসহ হিসাবপত্র গুছিয়ে নেবার অভিজ্ঞতা, কোনো ক্লায়েন্টের সাথে কি মুহূর্তে গিয়ে কি বলা উচিত তার প্রত্যেকটা গুণ মনে ধরল তাদের। আর চাকরি কনফার্মের সাথে সাথে তারা এই 1 মাসের বেতনটাও ধরিয়ে দিল শিশিরের হাতে, সাথে ধরিয়ে দিল কোম্পানির অতি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টেন্ট পদের দায়িত্ব।
ভাইয়া ভাইয়া, আজকে আমি এত খুশি এত খুশি এত খুশি যে খুশিতে তো আমার ধেই ধেই করে নাচতেই মন চাচ্ছে, নাচতেই মন চাচ্ছে, নাচতেই মন চাচ্ছে। মনে হচ্ছে যেন আমি আকাশে উঠছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। হেসে দিয়ে জুতা খুলতে খুলতে শিশির বলল, ধুর পাগলি, যা তো। এমনও কিছু হয়নি যে এত লাফাতে হবে। হিয়ার কণ্ঠে সুর এনে আবেগ ঝুরিয়ে বলল, কি সরবো ভাইয়া, আমার তো ভাবতেই গা শিউরে উঠছে। দেখো কিরকম। এখন থেকে তুই স্যুট টাই পরে রোজ এখন থেকে তুই স্যুট টাই পরে রোজ রোজ অফিস যাবি, বড় বড় ডিলারদের সাথে ওঠানামা করবি, রোজ ইংলিশে হাই হ্যালো করবি। ইস, আমার তো ভাবতেই শরীরটা কাঁপছে। কি যে শান্তি পাইছি আমি। ব্যাগটা টেবিলে রেখে চলন্ত ফ্যানটার ঠিক নিচে বসে শার্টের বোতাম খুলতে খুলতে শিশির ইশারায় বলল, সর সামনে থেকে। নাচানাচি বন্ধ করে পানিটা একটু ঢেলে দে না পড়িয়ে। এদিকে ভাইয়ের হুকুম শেষ হতে নেই তার আগেই ঝটপট এক গ্লাস ঠান্ডা পানি এনে শিশিরের হাতে ধরিয়ে দিল হিয়া। নাচতে নাচতে আরেকটা চেয়ার টেনে বসে পড়ল শিশিরের একদম কোল ঘেঁষে। হিয়ার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না আজ, খুশিতে যেন পুরো গদগদ হয়ে উঠেছে মেয়েটা। এত খুশি তো নিজে বিয়ে কেন উজানের সাথে থাকলেও বোধহয় হয় না হিয়া কখনো। চোখে মুখে তার এক অন্যরকম লাবণ্য ছড়াচ্ছে, খুশির ঝলকানিতে পুরো মুখ রঙিন হয়ে জ্বলজ্বল করছে। মনে হচ্ছে তার ভাইয়ের জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে না, বরং সে নিজেই পরশু থেকে স্যুট টাই পরে ব্যাগ ঝুরিয়ে অফিস যাচ্ছে। বেতন কত ভাইয়া? বল না, বেতন কত? বেতন কত শুনে কি করবি? শুনতে হবে না, বাক।